নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলা শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, আজ ফের উত্তরবঙ্গে অভিষেক। আজ বালুরঘাট, ইটাহার, মালদায় অভিষেক এবং বালুরঘাটে এসআইআর আতঙ্কের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। কি কি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, রাজনৈতিক বিধানসভা নির্বাচনের আগে আজকের এই সফর গুরুত্বপূর্ণ, তার কারণ দুই দিনাজপুরে একসঙ্গে তিনি কর্মসূচি পালন করবেন। তার প্রথমের যে প্রস্তাবিত কর্মসূচি ছিল তাতে দক্ষিণ দিনাজপুর জেলা ছিল না, কিন্তু বর্তমান রাজনৈতিক সময়ে বা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দক্ষিণ দিনাজপুর জেলাকে তিনি তার সঙ্গে সংযুক্ত করেছেন। লোকসভা নির্বাচনে দুই জেলার বালুরঘাট এবং রায়গঞ্জ, যে দুটো লোকসভা আসন, তার দুটোতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। এবং বালুরঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই, তার কারণ সেখান থেকে সুকান্ত মজুমদার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল বেশ কতগুলো আসনের ক্ষেত্রে তাদের যে ব্যবধান, যেটা 2019-এর লোকসভাতে বা 2021-এ যেটিতে ছিল বিজেপির সঙ্গে, যেগুলোতে বিজেপি এগিয়ে ছিল, সেখানে বেশ কতগুলো জায়গাতে কমাতে পেরেছে। আবার কতগুলো জায়গাতে ব্যবধান, যেগুলোতে জয়ী আসন ছিল তৃণমূল কংগ্রেসের, সেই জায়গাগুলো বিজেপির সঙ্গে তাদের যে ব্যবধান, সেখানে বিজেপি তৃণমূল অনেকটা কাছে এসেছে। গত কয়েক মাস ধরে শুধুমাত্র এই দিনাজপুরের জায়গাতে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের জায়গাতে নেই। অনেকে বলছেন যে কংগ্রেসও সেখানে তাদের যে ভিত্তি সেটাকে তারা তৈরি করার তারা চেষ্টা করছে। এবং গত কয়েক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে কংগ্রেসও সেখানে বারবার ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এবং সদ্য যেহেতু মৌসম ব্যানার্জি নূর তিনি যোগদান করেছেন, তাদেরও একটা কংগ্রেসের প্রভাব তারপর এই দিনাজপুরের জায়গাগুলোতে তারা তৈরি করার চেষ্টা করেছে। এই জেলাতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা প্রথমেই একদম পরিযায়ী শ্রমিক ইস্যু, যে কারণেই আজকে পরিযায়ী শ্রমিক যিনি মহারাষ্ট্রে, বাংলা তৃণমূলের অভিযোগ ছিল বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে যাবে নিজের অফিসে ডেকে দেখা করেছিলেন এবং তৃণমূল তাদেরকে আইনি লড়াই দিয়ে তাদেরকে জেল মুক্তি করিয়েছিল এবং তাদের একজন বিজেপির সাংগঠনিক পদাধিকারীও ছিল। তো তার বাড়িতে যাচ্ছেন, দেখা করবেন এবং সেখানে তার একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। আর ইটাহার রোড শো করার জন্য তুমি জানো যে বালুরঘাট, এটা উত্তর দিনাজপুর জেলায় হলেও বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। লোকসভা নির্বাচন এখানে তৃণমূল কংগ্রেসের ফল এই বিধানসভা কেন্দ্রটাতে ভালো ছিল। এবং এর আগে অভিষেকের যে কর্মসূচি নবজোয়ারে, এই ইটাহারের ছবি যেভাবে ভাইরাল হয়, মানুষের ভিড়, জনসমাগম, সেটিকে নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে প্রচারও করেছিল। সেই জায়গাতেও তারা প্রচার করবে। ফলে একদিকে দুই জেলার নেতাদের সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়া, কারণ এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরিযায়ী শ্রমিক ইস্যুতে পুরোপুরিভাবে কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেটিও এই দুই জেলা থেকে রাজনৈতিক বার্তায় অভিষেক দেবেন। বেশ, একেবারে ধন্যবাদ। অভিষেকের বীরভূম চ্যালেঞ্জ, 26শে বীরভূমে 11-0 টার্গেট। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। হাতিয়ার বঞ্চনার অভিযোগ, রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। 26শে টার্গেট, 250 সিট। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো
কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। 26-50 পেরোবে না তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। ওদের টার্গেটের কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26 নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজায় আগে বলে। সোনালীর সন্তান আপন, সোনালীর সন্তানের নাম দিলেন অভিষেক। রামপুরহাটে সভা শেষে সোনালীর সঙ্গে সাক্ষাৎ, হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক। অনেক লড়াই করেছি, ছেলে কেমন আছে? ছেলেটা ভালো আছে। ছেলে নামটা আপনারা লিখিয়ে দিন। নামটা আপনাদের ঠিক করা উচিত। আপনারা এতটুকু বাচ্চা অত কিছুর মধ্যে দিয়ে গেছে, আপনারা না হলে নিয়ে ফিরে আসতেন। শোনো, আমি একটু দেখছি, আপনি এসব নিয়ে এখন ভাববেন না, শরীর ঠিক করুন, একটু বিশ্রামে থাকুন। ওটা এত কিছুর মধ্যে দিয়ে গেছে, এত কষ্টের মধ্যে দিয়ে, সেরকম একটা নামও রাখা উচিত। এটা এত লড়াই, এই সংগ্রাম, এত প্রতিকূলতা, এভাবে হেনস্থা করেছে, মানসিক শারীরিক অত্যাচার তো বটেই। ওর যে পুরো লড়াইটাকে না, সেই লড়াইটা যাতে জাস্টিফাইড হয় এমন একটা নাম দিতে হবে। আপন নামটা হলো আপন, আমাদের আপন বড় করে দিয়েছিল না আপন, ওই নামটা আর আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুন। আমি একটু দেখছি, একদম চিন্তা করবেন না, ঠিক আছে? দিল্লি পুলিশ যেমন আপনার জোর জবরদস্তি পাঠালো, আপনার একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে, আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এটা সকলেই আমার আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমাদের যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। দলে সক্রিয় হওয়ার পর দিলীপ ঘোষের প্রথম জনসভা নদিয়া রানাঘাটে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ, জানিয়ে দিলেন তিনি মন্ত্রী হতে চান। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। সেই সভা থেকে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। আগাম জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক মিশনের কথা। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। সক্রিয় হওয়ার পর প্রথম দলীয় জনসভা, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দিলীপ ঘোষ। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায় 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না, এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে, তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিল, হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। রানাঘাট দিয়ে শুরু, এরপর একগুচ্ছ জনসভা করার কথা দিলীপ ঘোষের। সভা করবেন দুর্গাপুরেও। সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দেন
অমিত শাহ। তারপর পুরনো মেজাজে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ময়দানে নেমেছেন, সুর চড়িয়েছেন। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। সক্রিয় হওয়ার পর নিজের পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুর সদরে গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এসবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি 26-এর বিধানসভা ভোটে পুরনো কেন্দ্র থেকেই ফের লড়তে চান দিলীপ? আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। জল্পনা চলছে, আলোচনা চলছে, তারই মধ্যে ব্যাট হাতে ফের 22 গজে চালিয়ে খেলা শুরু দিলীপ ঘোষের। নিউজ 18 বাংলা। আজও প্রচারে বিজেপির হেভিওয়েটরা। আজ বনগাঁয় মতুয়াদের সম্মেলনে শুভেন্দু, আর আজ আসানসোলের বারাবণীতে সুকান্ত। বারাবণীতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা সুকান্ত মজুমদারের। হাবড়ায় পরিবর্তন সংকল্প সভায় দিলীপ শ্রমিক। কেটে গিয়েছে পশ্চিমে ঝঞ্ঝা, অবাধে বইছে উত্তরে হাওয়া, কাঁপছে কলকাতা। মঙ্গলবার কলকাতায় মৌসুমের শীতলতম দিন, আর আজ দক্ষিণবঙ্গের 2 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। সারাদিন কুয়াশা, শীতের ভালোবাসা, উত্তরে হাওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ, হাড় কাঁপুনি কলকাতায়। মঙ্গলবার কলকাতায় 10.2 ডিগ্রি, মরশুমের শীতলতম দিন। এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল 13 বছর আগে, 2013 সালের 13ই জানুয়ারি। কলকাতায় সেদিন ছিল 9 ডিগ্রি, আর কলকাতার সবচেয়ে কম 6.7 ডিগ্রি, সেটা 124 বছর আগে, 1899 সালে। পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্য এই তাপমাত্রাটা আর একটু কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আগামীকালও 10-এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের 2 জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই 2 জেলায় বুধবার শৈত্যপ্রবাহের সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ, এসব জায়গাতে শীতল দিন, এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। জেলায় জেলায় একটাই কথা, উফ কি ঠান্ডা। দার্জিলিং এ 1.5, শিলিগুড়িতে 9.2, জলপাইগুড়ি 9, রায়গঞ্জ 8, বীরভূমের শ্রীনিকেতন এবং সিউড়ি 2 জায়গাতেই তাপমাত্রা 6.2, কল্যাণীতে 7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 7.8, পশ্চিম বর্ধমানের আসানসোলে 8.8, বারাকপুরে 8.2, দমদমে 9.5। নিউজ 18 বাংলা। হাড় কাঁপানো ঠান্ডা, কনকনে কলকাতা, কাঁপছে জেলা। কেউ উপভোগ করছেন, কেউ কাবু। প্রচন্ড ঠান্ডা, দার্জিলিং যেতে হবে না, এখানে দার্জিলিং পেয়ে গেছি আমরা। তো প্রচন্ড ঠান্ডা, মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে দার্জিলিং বা সিকিম, আমার তো মনে হয় কদিন পর হয়তো এখানে বরফও পড়তে পারে। বন্ধু সোয়েটার, কানে চুপি চুপি কান ঢাকা টুপি, ঘুম
ভেঙে গ্লাভস, মোজা, মাফলার। কোথাও আগুনে গা গরম, কনকনে ঠান্ডায় তোমাকে চাই, 1 কাপ চায়ে উষ্ণতা চাই। শীতে কাঁপছে কলকাতা, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন। কেউ কেউ বলছেন দার্জিলিং সিকিম যাওয়ার আর দরকার নেই, সমতলেই শীতের এমন কামড় যে হাড় কেঁপে যাচ্ছে। এখন তো কালিম্পং এর থেকেও কম টেম্পারেচার এখানে, তো একদমই রেডি ছিলাম না এরকম ঠান্ডার জন্য, তো সমস্যাও হচ্ছে। কল্যাণীতে 35 বছর না, সেরকম মনে পড়ছে না। ইদানিংকালে 5-7 বছরের মধ্যে তো অবশ্যই না। ঠান্ডা বেশ ভালো অনুভব করছি। সকালে সেভাবে রোদের দেখা নেই, রোদ উঠলেও তার তেজ নেই। কুয়াশায় মোড়া স্যাঁতস্যাঁতে ঠান্ডা, বেলা গড়িয়ে রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, একেবারে জড়সড় জবুথবু। এখন আমার যা বয়স হয়েছে, 60 বছর বয়সে, এখন আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই ঠান্ডাতে। সহ্য করার মতো নয় আর কি, অসহ্য ঠান্ডা একবারে। আমাদের এখানে তো বরফ পড়ার মতো উপকম হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 4টে বাজতে বাজতে অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায়। তো সেরকমই ব্যাপার, প্রায় এরকম তাপমাত্রা আমাদের এখানে। বাঁকুড়ার বুকে হারিম ঠান্ডা, সকালবেলা আমাদের ঘুম থেকে উঠলেই কষ্ট হয়। যারা একটু বৃদ্ধ বয়স, 50 অ্যাবাভ বয়স, তারা তো দেখছি যে 3টা-4টা উপরন্ত কম্বল ঢাকা লিখে। বাঁকুড়া বুকে এত ঠান্ডা কেউ দেখে নাই। স্নান করতে আর মনই যাচ্ছে না, মনে হচ্ছে হারিম জলটা। অনেকে কাবু, অনেকে ঠান্ডা উপভোগ করছেন। খুব ঠান্ডা পড়েছে, ওয়েদারটা ভালো করে ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। সবকিছুরই একটা এনজয়মেন্ট আছে, এটা এনজয় করছি। মোটামুটি কাবু বলতে পারেন, তো যদিও কাবু এবং উপভোগও করা যাচ্ছে। কেননা এই ঠান্ডাটা তো বেশি দিন পাওয়া যাবে না। বয়স্ক মানুষ, 9 ডিগ্রি তাপমাত্রা নেমেছে কালকে থেকে, আজকেও বোধহয় আরো নেমেছে। এখন এতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি আবার ভালোও লাগছে, কারণ দুটোই তো দরকার মানুষের জন্য। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তর, মালদা 2 দিনাজপুরে জাঁকিয়ে শীত। মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাত হয়। নিউজ 18 বাংলা।